নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব অঞ্জলি দাশের লেখা গল্প শিকড়ের জীবন। পর্দাটা দুলছে বলে বুঝতে পারল নরম রোদ নিয়ে ঘরে ঢুকেছে হাওয়া। সোনা থেকে রূপোর রং পাল্টে যাচ্ছে। থেকে থেকে নীল আকাশের টুকরো এসে চোখে লাগছে, তবু ঝিম ধরা ভাবটা কাটছে না। আধ ঘন্টা আগে ঘুম ভেঙেছে শ্রীনন্দার, অথচ উঠতে পারছে না। স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি অবস্থানের অভিজ্ঞতা নতুন নয়। যখন নিজের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিজেই হেরে গেছে, অথবা নিজের কাছ থেকে আত্মগোপন করার প্রয়োজন হয়েছে, তখনই স্বেচ্ছায় ওই 10 মিলিগ্রামের বিষের টুকরো শরীরে নিয়েছে। কাল রাতেও সেভাবেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে, আর সেটাই এখন এই ঝকঝকে শরতের সকালে কুয়াশা দিয়ে আচ্ছন্ন করে রেখেছে ওকে। বিরাট পাথরের মতো ভারী হয়ে চেপে বসে আছে মাথায়, সমস্ত বোধ জুড়ে। পাথরটা কাল রাতে ভারী হয়ে চেপেছিল বুকের ওপর। 10:30টায় বাড়ি ফিরে যখন বিট্টুকে নিজের বিছানায় দেখল, ঘুমিয়েছিল। বোধহয় স্বপ্ন টপ্ন দেখছিল। মুখখানা বাংময় ছিল, ঠোঁটের কোণ মাঝে মাঝে কাঁপছিল। ওকে নিশ্চিন্ত লাগছিল। এমনিতেই দাদুর কাছে ঘুমোয় বিট্টু, দাদু ছায়াসঙ্গী। গত 2 বছরে হাতে গোনা 8 কি 10 দিন এ ঘরে ঘুমিয়েছে। তার মধ্যে 6 দিন বিজন বিহারী কলকাতায় ছিলেন না, আর বাকি কদিন বিট্টুর সর্দি জ্বরের মতো হয়েছিল। সেই জন্য অসুস্থতা ছাড়া মায়ের কাছে ঘেঁষে না খুব একটা। আসলে বিজন এবং রমলা দুজনেই নাতির ব্যাপারে বড্ড বেশি সচেতন এবং স্পর্শকাতরও। বিট্টুর মাথার উপর সুবর্ণ ছায়াটা যখন থেকে সত্যি শুরু করেছে, তখন থেকে ওরা দুজনেই বিট্টুকে বুকে আগলাতে শুরু করেছেন। আসলে সুবর্ণ নিজেই প্রায় জীর্ণ গাছের মতো হয়ে যাচ্ছিল। অন্যকে ছায়া দেবার মতো সুস্থতা, সজীবতা ওর মধ্যে ছিল না। অন্তত শ্রীনন্দার তাই মনে হয়েছিল। মৃগতৃষ্ণার মতো একটা বিভ্রান্তি ওদের দাম্পত্য থেকে সমস্ত শ্যামলিমাগুলোকে শুষে নিচ্ছিল। একদিকে যখন সম্পর্কের এই জীর্ণতা, ভাঙন, অন্য কোথাও তখন নতুন বনভূমি রচিত হচ্ছে। শ্রীনন্দার টের পেয়েছিল খুব ধীরে, সন্তর্পণে এবং প্রায় নিঃশব্দে, নিঃশর্তে, বিনা রক্তপাতে সেই মৃগতৃষ্ণার দিকে বারবার গড়া, বারবার ভেঙে ফেলার এই খেলায় চলে যেতে হয়েছিল সুবর্ণকে। রাতে বিট্টুকে নিজের বিছানায় শুয়ে থাকতে দেখে প্রথমে একটু উদ্বিগ্নই হয়েছিল। রমলা বললেন, ব্লেডে আঙুল কেটেছে, সামান্যই রক্ত বেরিয়েছে, তাতেই তোমার বীরপুরুষ কেঁদে কেটে অস্থির। ঘুমন্ত ছেলের কাছে বসে বুকের ভিতর মৃদু চাপ অনুভব করল। ঠিক সেই দিনগুলোতেই বিট্টু কিছু না কিছু কষ্ট পায়, যেদিন নিজের জন্য এক আইডেন্টিটি খোঁজে, মা ওর একান্ত নিজস্ব। এটাই কি তবে সেই নারীর টান, রক্তসূত্রের বন্ধন? তাদের টান লাগে, কোথাও অন্য সুর বেঁধেছিল বলেই কষ্ট হলো, অপরাধ বোধ। বিট্টুর বাঁ হাতের তর্জনীতে ব্যান্ডেড লাগানো। আস্তে করে স্পর্শ করল। আঙুলটা একটু কেঁপে স্থির হলো, নিশ্চিন্ত হলো বুঝিবা। ঘুম কি স্পর্শ চেনে? কষ্টের মুহূর্তে শুধু মাকেই প্রয়োজন সম্ভবত। 6 বছরের ছেলের মধ্যে শ্রীনন্দা নিজে কতখানি আছে সবসময় বুঝতে পারে না, তবে বিশ্বাস করে যে
অন্যত্র ওর চিহ্ন মুছে গেলেও বিট্টুর মধ্যেই শুধু খুঁজে পাওয়া যাবে আবেগ বাদ দিলেও জৈবিক নিয়মে। আবেগকে এখন আর প্রশ্রয় দেয় না, গুরুত্ব দেয় না, খানিকটা অঙ্কের হিসেবে ঝুঁকি নিয়েছে জীবনযাপন। একটা সময় ছিল যখন নিজের দ্বিগুণ বয়সী একজন মানুষকে ঘিরে স্বপ্ন দেখতে দেখতে নিজেকে প্রায় অলৌকিক করে তুলেছিল। তারপর তার প্রতারকের ভূমিকায় দিশেহারা হয়ে বাস্তব আর অবাস্তবের টানাপোড়েনে ভেঙে যেতে যেতে আঁকড়ে ধরেছিল একটা ধোঁয়ার জীবনকে। নেশা, অন্তহীন নেশা, প্রায় তলিয়ে যাওয়া অন্ধকার। এমন কোনো নেশা বস্তু নেই যা ও গ্রহণ করেনি। সেই ভয়ঙ্কর ঘোরের মধ্যে দেখা পেয়েছিল সুবর্ণর। দুজন দুজনকে আঁকড়ে সেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পেরেছিল। রমলা রাতে খুব সামান্য খান, তবু যত রাতই হোক শ্রীনন্দার জন্য অপেক্ষা করেন। বিট্টুকে নিয়ে বিজন 9টায় খেয়ে নেন। সুবর্ণর ফিরতে রাত 11টা পেরিয়ে যায়। ওর খাবার টেবিলে ঢাকা থাকে। শ্রীনন্দার সঙ্গে খেয়ে নিয়ে রমলা নিজের ঘরে চলে যান, কিন্তু জেগে থাকেন ছেলের না ফেরা পর্যন্ত। সুবর্ণ ফিরলে নিজেই দরজা খোলেন। এ নিয়ম চলছে বছরখানেক। খাবার টেবিলে রমলা বললেন, সুবর্ণ ফোন করেছিল, রাতে ফিরবে না। ব্যাস, ওইটুকুই। তবু দুজনের মধ্যে অনুচ্চারিত অন্য কোনো পটভূমি, অন্য কোনো নামকে ঘিরে আরো অনেক কথা হয়ে গেল। শ্রীনন্দা লক্ষ্য করেছে এইসব মুহূর্তে রমলা নিজের বয়স, মাতৃত্ব সব ছাপিয়ে শুধু একজন নারী হয়ে ওঠেন, দৃপ্ত আর সহমর্মী, অনেক বেশি মানবিক। যে বন্ধনটা সহজেই খুলে ফেলা যেত, শ্রীনন্দা তাকে খুলতে পারেননি রমলার জন্যই। ওর স্নেহ ও সখ্য দুই খুব প্রয়োজন মনে হয়েছিল। সুবর্ণর সঙ্গে শ্রীনন্দার সম্পর্কের টানাপোড়েনকে রমলা নিজের অস্তিত্বের যুদ্ধ বলে গ্রহণ করেছেন। অথচ এই বাড়িতে শ্রীনন্দার আশার সূচনাতে রমলা ঘোর বিপক্ষে ছিলেন। সুবর্ণকে বাধা দিয়েছিলেন। নেশায় বুঁদ হয়ে থাকা একটা ধোঁয়ার পুতুল। ওদের জীবনে অন্ধকার ছাড়া আর কোন উপহার আনতে পারবে? মা জীবনকে এত বেশি অবিশ্বাস আর অপমান দিয়েছে বলেই ও নেশার মধ্যে আত্মগোপন করে আছে। আমিও সেই অপমানের ক্ষতগুলোকে মুছে দিতে চাই। এতখানি দায় তুমি বহন করতে পারবে তো? আমি ওকে ভালোবাসি বলেই এ দায় বহন করব। ওকে আমারও প্রয়োজন। সুবর্ণ তখন এতটাই আলোকিত ছিল, এতটাই আত্মবিশ্বাসী। এসব কথা রমলাই বলেছেন ওকে অনেক পরে, যখন কুয়াশা কেটে শ্রীনন্দা ধীরে ধীরে বেরিয়ে আসতে পেরেছে। মুঠো মুঠো রোদ্দুর, বিন্দু বিন্দু বৃষ্টি দিয়ে এক টুকরো নিজস্ব আকাশ গড়ে নিতে পেরেছে। এই সংসারে নিজেকে অপরিহার্য করে তুলেছে, সবার নির্ভরতা অর্জন করেছে। বিট্টু এসেছে বিয়ের প্রায় 3 বছর পর। সিদ্ধান্তটা শ্রীনন্দার। শরীরের বিষগুলো সব ধুয়ে মুছে যাক, আমি শুদ্ধ হয়ে উঠি, তারপর আমাদের সন্তান আসবে। সুবর্ণকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, নিশ্চিন্ত হয়েছে। ঘোর লাগা দিনের সামান্য ছায়াও সন্তানের উপর পড়বে না। তারপর বিট্টু। সুবর্ণ রাতে ফিরবে না, এটা কোনো বিশেষ ঘটনা নয়। জানিয়ে দেওয়া এজন্য যে এই বাড়িতে আজ রাতের মতো আর কোনো অপেক্ষা নেই। এমনিতে অপেক্ষা যেটুকু তা রমলার দিক থেকে। ছেলে ফেরার পর নিজে দরজা খোলেন, দরজা বন্ধ করেন। খেয়ে নাও, এই রুটিন কথাটুকু বলে নিজের ঘরে চলে যান। শ্রীনন্দার কোনো অপেক্ষা থাকে না।
রাত বেশি হলে সামান্য উদ্বেগ। ফেরার পর 2-4টে কথা, খুব সাধারণ আটপৌরে, দুজন সহযাত্রীর মতো। বন্ধনটুকু দায় মুক্ত। দুজনের আলাদা জানালা, আলাদা আকাশ। এ নিয়ে কখনো কোনো বিতর্ক, কোনো অভিমান, অভিযোগ করেনি। জোর করে ধরে রাখা বা কেড়ে নেওয়ার ব্যাপারটা ওর স্বভাবে নেই। আর প্রত্যাশা নেই বলে তিক্ততাও নেই। মেনে নিয়েছে এভাবেই নিজেকে, সুবর্ণকে এবং এই ছদ্ম দাম্পত্যের সামাজিক গ্রন্থিটাকে বিট্টুর জন্য, যাতে ও একটা পরিপূর্ণ পরিবারের আবহ অনুভব করতে পারে। এমনিতে শ্রীনন্দা কোনো ব্যাপারেই কখনো ওভার রিয়াক্ট করে না। নাটকীয়তা ওর ঘোরতর অপছন্দ। সেজন্যই সামাজিকভাবে ও হয়তো জিতে গেছে। সবাই মিলে ওর মাথার চারপাশে একটা কাল্পনিক আলোর বৃত্তও তৈরি করে দিয়েছে। একসময় সেই জ্যোতিবৃত্তকে মেনেও নিয়েছিল শ্রীনন্দা। একটা নিষ্ঠুর তৃপ্তি, অহংকার প্রায় আচ্ছন্ন করে ফেলেছিল ওকে। অহংকারটা বাড়তে বাড়তে এতটাই উঁচু হয়ে উঠেছিল ও নিজেই ছুঁতে পারছিল না নিজেকে। প্রায় অতি মানবিক লাগছিল। স্বাভাবিক নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আচ্ছন্নতাটা এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যা ক্রমেই হুইপোকার মতো ঢেকে ফেলছিল ওর অস্তিত্বকে। তখনই ও নিজেই সেই বাল্মীকি স্তূপে গোপন ছিদ্র করে বার করে এনেছিল নিজেকে। খাবার টেবিলে বিট্টুকে নিয়ে 2-4টে কথা হলো। নভেম্বরে জয়পুর যাওয়া যায় কিনা তা নিয়ে দুজনে আলোচনা হলো। একবারও রমলা জানতে চাইলেন না শ্রীনন্দা ফিরতে এত রাত কেন হলো। মুখ ধুয়ে ঘরে যাবার আগে একটা জলের বোতল নিজে নিলেন। একটা শ্রীনন্দাকে দিতে দিতে সহজ গলায় বললেন, বাবার ছবিটা কতটা বাকি? সামনে শনিবার বরুণ নিতে আসবে। চমকে উঠল শ্রীনন্দা। চমকানিটা সামলে নিতে একটু সময় নিল। ও আজ অনিকেতের কাছে গিয়েছিল, রমলা বুঝেছেন। বৃহস্পতিবার ও নিজেই দিয়ে যাবে। সাংঘাতিক রকম ড্যামেজ হয়েছিল, তাতে বোধহয় এতটা সময় লাগল। হ্যাঁ, ওটা যে আদৌ পুনরুদ্ধার করা যাবে ভাবিনি। সুবর্ণর দাদুর একটা অয়েল পেন্টিং উই লেগে প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। পাড়ায় একটা লাইব্রেরি করে দিয়েছিলেন তিনি। লাইব্রেরিটা এখন বেশ সম্পন্ন হয়েছে। লাইব্রেরি কর্তৃপক্ষের ইচ্ছে তার একটা ছবি ওখানে রাখবেন। সেই উদ্দেশ্যে ছবিটার পুনর্জীবনের কথা ভাবছিলেন রমলা। তখনই শ্রীনন্দা ডেকে এনেছিল অনিকেতকে। পরে ফোনে 2-1বার ছবি বিষয়ে রমলার সঙ্গে কথা হয়েছে অনিকেতের। ওইটুকু ছাড়া রমলার কাছে অনিকেত অনুচ্চারিত, প্রায় যেন অজ্ঞাত। শ্রীনন্দার তাই মনে হতো। ধারণাটা কেঁপে উঠল। অনিকেতের অস্তিত্ব যে খুব তীব্রভাবে উপস্থিত ওদের এই অদ্ভুত পারিবারিক বৃত্তে টের পেল। কিছু বলার দায় অনুভব করল শ্রীনন্দা। স্কুল ছুটির পর ছবিটার খোঁজ নিতেই গিয়েছিলাম। ও কাজটা করছিল, দেখতে এত ভালো লাগছিল, খেয়ালই করিনি। বড্ড রাত হয়ে গেল। খুব পানসে দুর্বল অজুহাতের মতো শোনাল নিজের কানেই। রমলা সস্নেহে ওর বাহুতে হাত রাখলেন। হ্যাঁ, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। একবার বিট্টুর কাছে গিয়ে দাঁড়ালেন, কপালে হাত রেখে উত্তাপ নিলেন। তারপর নিশ্চিন্ত মুখে নিজের ঘরে চলে গেলেন। শ্রীনন্দা জীবনে অনিকেত একটা জায়গা নিলে রমলা কি খানিকটা স্বস্তি পান? ওরও কি কোনো অপরাধ বোধ আছে? অস্বস্তি নিয়ে বিছানায় এলো শ্রীনন্দা। মিথ্যেটা কেন বলতে হলো? জ্যোতির্বলে কি তাহলে মুছে গেছে? যাক, ধুয়ে মুছে যাক মিথ্যে মহিমা। রক্তমাংস লাগুক ওর আরোপিত দেবী মেজে।
এই অধ্যায়টির সূচনা করেছিল সুবর্ণ। অনিকেতের একটা ছবির এক্সিবিশনে সুবর্ণই ওকে নিয়ে গিয়েছিল। হতে পারে অনিকেতের দিকের ইচ্ছাকৃতভাবে ওকে এগিয়ে দিচ্ছিল সুবর্ণ। একটা শোভন অভ্যেস, একটা মুক্ত নিঃশ্বাসের আকাশের মতো শ্রীনন্দাও একটু একটু করে মেনে নিচ্ছিল এই শহরচর্যকে। কাজে মন বসছিল না। ভেতরে ভেতরে অদ্ভুত এক শূন্যতা। কিছুদিন থেকে এটা অনুভব করছে। মনে হয় যুদ্ধান্তের মাঠে পরিজন হারানো একজন একা মানুষ। চারপাশে কোথাও কোনো বন্ধু নেই, শত্রুও না, এতটাই একা। বিরোধ নেই, ভালোবাসা নেই, এতটাই নিস্তরঙ্গ, নিরুত্তাপ। বাতাসীন শূন্যতার মাঝখানে দাঁড়িয়ে নিজের অস্তিত্বটাই মূল্যহীন ঠেকছে। রীতিমতো শ্বাসকষ্ট হচ্ছে। অদ্ভুত এক বিপন্নতা। গন্তব্যহীন চলা। পথ আছে, পথের প্রান্তে কোনো বিরাম নেই, ছায়া নেই, যাকে ছুঁয়ে দুদণ্ড নির্ভরতার সুখ পাওয়া যায়। নিজের যন্ত্রণা আবেগকে উন্মোচিত করা যায়। মাঝে মাঝে মনে হয় অনিকেত আছে পথের প্রান্তে, মহিরুহ নয়, দেবদারুর মতো, ঘন সবুজ কিন্তু ডালপালাহীন, ঋজু, আকাশমুখী। ওর পাশে গেলে খোলা আকাশে স্পর্শ মেলে, ছায়া নেই, ডালপালা মেলে জড়িয়ে ধরা নেই। 4th পিরিয়ডে 12-এর ফিজিক্সের ক্লাসটা সুপর্ণাকে চাপিয়ে বেরিয়ে পড়ল শ্রীনন্দা। সূর্য মাথার উপরে। বাস থেকে নেমে 5 মিনিটের দূরত্ব 3 মিনিটেই পেরিয়ে এলো। দরজাটা খোলার অপেক্ষায় ছিল। হাত ছোঁয়াতেই সামনে সেই নিবিড় বিরামটুকু পেল। ছুটে গিয়ে লুটিয়ে পড়ার মতো আবেগের তীব্রতাও অনুভব করল, কিন্তু সংযত হল। সবে স্নান করে বেরিয়েছে অনিকেত। পাজামার ওপর হাতকাটা সাদা পাঞ্জাবি, কপালের ওপর ভেজা চুল ইতস্তত ছড়ানো। ভীষণ ফ্রেশ লাগছে ওকে। 10x12 এই এলোমেলো ঘরটার একটা অদ্ভুত প্রাণময় চরিত্র। পূর্ব দিকে জানলা ঘেঁষে একটা বড় কাঁচ ঢাকা টেবিল, তারপর একদিকে দেওয়াল ঘেঁষে প্রায় 2 ফুট উঁচু পর্যন্ত বই। টেবিলে একপাশে একটা বেতের ট্রেতে 15-20টা বিভিন্ন চেহারার কলম। লোকশিল্পের ছোট ছোট মাটির মডেল ইতস্তত ছড়ানো। টেবিলের পাশে ডিভান, তার উপর 3-4টে বই, সবগুলোই খুলে রাখা। কিছু স্কেচ, 2টো কুশন। পশ্চিম দিকে একটা সরু জানলা, তার নিচে মেঝেতে একটা খেজুর পাতার বাটি, তার উপর একদিকে একটা সুদৃশ্য মাটির পাত্রে বিভিন্ন সাইজের ব্রাশ, তুলি, রঙের টিউব। অন্যদিকে একটা অর্ধসমাপ্ত ছবি কাত হয়ে পড়ে আছে। সরু জানলাটা ঠিক বাইরে একটা বকুল গাছ। ঘরের মেঝেতে তার পাতার ছায়া। অল্প বাতাসে মাঝে মাঝে 2-1টা পাতা জানলা গলে ভেতরে চলে আসছে। প্রাণ লুটোপুটি খাচ্ছে সমস্ত ঘরময়। কাঁধের ব্যাগটা মেঝেতে নামিয়ে রেখে ডিভানে বসল শ্রীনন্দা। দরজা খোলা ছিল কেন? জানলা দিয়ে দেখলাম, মাথায় রোদ্দুর বয়ে নিয়ে তুমি আসছো। পড়তে পড়তে জানলা দিয়ে বাইরে চোখ রাখল শ্রীনন্দা। তোমাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, বোঝা যায় না কখনো। এক শীতল বরফের মতো নির্ভাঁজ, নির্বিকার। ভেতরটা আলোড়িত হচ্ছে। টের পাচ্ছে শ্রীনন্দা। বরফ গলছে, গলতে দিচ্ছে। ও চাইছে শ্যাওলা ধরা পাথরে রোদ্দুর লাগুক, কিন্তু কিভাবে তা জানে না। ভেঙে লুটিয়ে না পড়লে কেউ হাত ধরবে না, গড়িয়ে ধুলোর সঙ্গে মিশে না গেলে কেউ তুলে নেবে না, কেউ বিশ্বাস করবে না ওর হাহাকারকে। কি অদ্ভুত অসহনীয় একটা বলয় তৈরি হয়েছে চারপাশে।
সত্যি সত্যি ভেঙে লুটিয়ে পড়তে ইচ্ছে হলো। না, ভাঙল না। শুধু আস্তে করে ক্লান্ত বিপন্ন মুখটাকে নামিয়ে রাখল দু হাতের পাতায়। মেঝের দিকে চোখ। তবু স্পষ্ট মনে হলো, মনে প্রাণে চাইছিল বলেই মনে হলো, সেই রিজু আকাশমুখী দেবদারু আজ ডালপালা মেলেছে, এগিয়ে আসছে ওর দিকে। তার ছায়াময় স্পর্শ প্রথমে ওর শির দাঁড়াবে, সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে ফেলল। বুক ভরে নিঃশ্বাস নেবার জন্য নিঃশ্বাস বন্ধ করে বসে রইল শ্রীনন্দা। বৃক্ষশাখা একসময় ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। কতক্ষণ, কত যুগ ধরে তার পত্রগুচ্ছে মুখ ডুবিয়ে নিঃশ্বাস নিল শ্রীনন্দা। সমস্ত শরীর দিয়ে শুষে নিল ওর কাঙ্ক্ষিত দেবদারুটির সবটুকু সবুজ। তুমি চলে এসো শ্রীনন্দা। তখনও নিঃশ্বাস ঘন, তখনও বোধ জোরে প্লাবন। এসেছি তো, বারবার তো ছুটে আসি। না, এভাবে নয়। কিভাবে? এই যে তুমি একটু এসে আলোড়িত করে দিয়ে প্রত্যাশা জাগিয়ে দিয়ে চলে যাও, এভাবে নয়। সেইভাবে এসো, যাতে আমরা একসঙ্গে নিঃশ্বাস নিতে পারি, একসঙ্গে দুঃখ পেতে পারি, এক বিন্দু সুখকে দুজনে ভাগ করে নিতে পারি। সম্ভব নয়। এভাবে ওখান থেকে চলে আসাটা খুব কঠিন অনিকেত, তুমি বুঝবে না। অনিকেত মরিয়া, উদ্ধত এবং কিছুটা রূঢ়। দেখো শ্রীনন্দা, আমি এইটুকু বুঝি যে সুবর্ণ অন্য একটা জীবন শুরু করতে চাইছে। তোমার সঙ্গে ওর সম্পর্কের সুতোটা ছিঁড়ে গেছে। তবু কেন তুমি অকারণে একটা জায়গা দখল করে বসে আছো? চমকে উঠল শ্রীনন্দা। ছুরির মতো কেটে বসে গেল শেষ কথাটা। এ কোন অনিবার্য শূন্যতার মধ্যে ওকে টেনে আনছে অনিকেত? এটা ঠিক যে একটা আবেগের হাত ধরে ওদের যৌথ জীবনটা শুরু হয়েছিল। তাকে ঘিরে আরো কিছু সম্পর্ক গড়ে উঠেছে। তাকে রং, রূপ, মায়া দিয়ে যত্নে লালন করেছে। আজ আবেগটা যদি মুছে গিয়েও থাকে, জীবনটা তো মিথ্যে হয়ে যাবে না। একটা সম্পর্কে মালিন্য লাগলেও অন্য সম্পর্কগুলো কি মুছে যাবে? সুবর্ণই একমাত্র সত্যি, আর সব মিথ্যে। এ তো হতে পারে না। ভেতরে তোলপাড় চলছে। সুবর্ণকেও বিদায় না বলেও দরজা খুলে দিয়েছে, যাতে সে তার কাঙ্ক্ষিত গন্তব্যে চলে যেতে পারে। কিন্তু শ্রীনন্দা পারেনি চলে আসতে। বিট্টুকে ওখান থেকে ছিঁড়ে নিতে পারবে না বলি। দুই বিপরীত টানাপোড়েনে নিজে ছিন্ন ভিন্ন হয়েছে। ভাবনাগুলো জট পাকিয়ে যাচ্ছে, অসহায় লাগছে। তবু সহজ হতে চেষ্টা করল। ওখানে জোর করে জায়গা দখল করে আছি, আর এখানে তুমি আমার অভিষেকের জন্য রাজ্যপাট সাজিয়ে নিয়ে অপেক্ষা করছো। আমার রাজ্যপাট নেই, এই খেজুর পাতার পাটি আছে। ওই বকুল গাছের ছায়া আছে, রং তুলি আছে, আর আছে স্থির স্রোতহীন ভালোবাসা। অনিকেতের কথার ভেতর বকুল পাতার দোদুল্যমান ছায়া মিশে গেল, আর সেই কথার মায়ায় জড়িয়ে পড়তে পড়তে একসময় রক্তের কণায় কণায় চুপ করে থাকা তৃষ্ণারা জাগতে শুরু করল। শ্রীনন্দা তাদের জাগতে দিল, এবং একসময় চারপাশে চেনা পৃথিবী, এমনকি বিট্টুর মুখও মিলিয়ে গেল। সব কিছু ছাপিয়ে রক্ত মাংসে গড়া মানবী তার সমস্ত ইচ্ছে আর মরুভূমি নিয়ে স্পষ্ট হয়ে উঠল। অনিকেত পরম যত্নে ওর ইচ্ছেকে প্রশ্রয় দিল। মরুভূমিতে বৃষ্টি মেঘের সঞ্চার করল। পথের মাঝখানে দাঁড়িয়ে থাকাটা চরম নির্বুদ্ধিতা। কোন একটা প্রান্তে তো যেতেই হবে।
যে গাছ মাঝপথে শিকড় ছড়িয়েছে সে প্রান্তে যাবে কি করে? সিদ্ধান্ত নিতে পারছে না বলে নিজেকে ঠকাচ্ছে। শরৎকাল বলেই সন্ধে হওয়ার অনেক আগেই রোদ হামাগুড়ি দিয়ে বকুল গাছের আড়ালে চলে গেল। হালকা অন্ধকার উড়ে উড়ে এসে ঘরের ফাঁকা কোণগুলোকে ভরিয়ে তুলল। অনিকেতের মুখ আবছা হতে হতে একসময় অবয়বহীন রথের মতো, বিবেকের কুটিল কামড়ের মতো জেগে রইল। দিন ধাক্কা দিয়ে দিয়ে সূর্যকে ওপরে তুলছে। ঘরে আলো বাড়ছে, সঙ্গে উত্তাপও। বিট্টুর আবছা গলা পাওয়া গেল। রমলাকে বোঝানোর চেষ্টা চলছে। আঙুলে ব্যান্ডেড নিয়ে স্কুলে গেলে ম্যাডাম বকবে। ঘোরটা কাটছে। স্পষ্ট হচ্ছে বিট্টু, রমলা, এই ঘরের যাবতীয় বস্তু, ভাষা, সবকিছুর গায়ে জড়িয়ে থাকা নিজের পছন্দ, রুচি এবং একটা হালকা বাতাসের মতো ভালোবাসা ছুঁয়ে গেল। এমনকি ঘরের ফাঁকা জায়গাগুলোকেও ভরাট করে রেখেছে কিছু মায়া, কিছু বিষণ্ণতাও। অনুভব করল শিকড় অনেক গভীরে পৌঁছে গেছে। শাখা প্রশাখা পত্রপুষ্পে বিরাট ব্যাপ্তি নিয়েছে। তাকে ঘিরে আরো কিছু মানুষ তাদের স্নেহ, আশা, আকাঙ্ক্ষাকে স্বর্ণলতার মতো জড়িয়ে দিয়েছে। আজ জায়গা ছাড়তে গিয়ে শিকড় তুলে নিলে আরো অনেক কিছু ছিঁড়ে যাবে, নষ্ট হবে। এভাবে ভাবতে গিয়ে চোখে জল এসে যাচ্ছে। বিছানা থেকে টেনে তুলল নিজেকে। বাথরুমে ঢুকিয়ে নিজের মুখোমুখি, শরীরের মুখোমুখি। কোথায় লুকিয়ে আছে বিপরীত শরীরের জন্য তৃষ্ণা? খুঁজতে চেষ্টা করল। নিজের এই উত্তাপটুকু অনুভব করে নিশ্চিন্ত হল। থাকে যদি থাক না। তৃষ্ণা থাকলে, জীবনে উত্তাপ থাকলে জীবন চলবে। আকাঙ্ক্ষা মরে গেলে শ্যাওলা ধরা পাথরের মতো পড়ে থাকবে। তৃষ্ণাও থাক, সঙ্গে থাক সেই জ্যোতির্বলয়। এটুকু ছলনা জীবন বইতে পারবে। স্নান করে ঝরঝরে লাগছে। বিট্টু ছুটে এসে জাপটে ধরল। মা, তোমার স্নানের গন্ধ নেব। এই ওর এক খেলা। স্নান করে বেরোলেই এসে জাপটে ধরে। লাফিয়ে বিছানায় উঠল। ওর সারা শরীরে উচ্ছ্বাস। মা, কাল রাতে আমি তোমার কাছে ঘুমিয়েছিলাম। রোজ কেন ঘুমাস না আমার কাছে? আমি কাছে না থাকলে রাতে দাদুর ভয় করে যে, দাদু বলেছে। অদ্ভুত এক অনিশ্চয়তার ভয় সবার মাথার উপরে ছায়া ফেলেছে। আবার সজল হয়ে উঠেছে বুকের ভেতরটা। বিট্টুকে নিয়ে লিভিং রুমে এলো শ্রীনন্দা। পূর্ব পশ্চিমে লম্বা 10x20 এই ঘরটার পশ্চিম দিকটা বসার জায়গা। এদিকে দেওয়ালে ভবেশ সান্যালের একটা পেন্টিং। এখানে আসার পর থেকে ওটা দেখছে। উল্টো দিকের দেওয়ালে আটা 10টা মুখোশ। বিভিন্ন সময় শ্রীনন্দায় ওগুলো সংগ্রহ করেছে। পূর্ব দিকটা ডাইনিং স্পেস। ডাইনিং টেবিলের উপর প্লান্টপটে রাখা ছোট বনসাই লেবু গাছ। তার পাশে একটা মাটির থালায় এক রাশ শিউলি ফুল। রমলাই হয়তো রেখেছেন। ভোরবেলায় উঠে প্রাতঃভ্রমণে যান প্রতিদিন। নরম গন্ধে ঘরটা ভরে আছে। মনটা ভালো হয়ে উঠেছে। ডাইনিং টেবিলের পাশের জানলাটা বন্ধ বলে অল্প আলোয় বিষণ্ণ হয়ে আছে ঘরটা। জানলাটা খুলে পর্দা সরিয়ে দিল শ্রীনন্দা। আলোর সঙ্গে খানিকটা আকাশও ঢুকে এলো ঘরে। সোফায় বসে খবরের কাগজ পড়ছেন বিজন। ডাইনিং টেবিলে রমলা চা ভিজিয়ে অপেক্ষা করছেন শ্রীনন্দার জন্য। এটা প্রতিদিনের ছবি। আমার সুগারের ওষুধটা ফুরিয়েছে, আমি স্কুল থেকে ফেরার সময় নিয়ে আসব।
চা ঢালছে শ্রীনন্দা। প্রসন্ন বৃক্ষ শরীর জেগে উঠেছে। বিজন উঠে এসে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলেন। 2-3 দিন ধরে রাতে ঘুম হচ্ছে না। প্রেশারটা কি একবার চেক করা দরকার? আমি ফিরে এসে সন্ধ্যাবেলায় নিয়ে যাব ডাক্তারের কাছে। ওর দিকে চায়ের কাপ এগিয়ে দিল শ্রীনন্দা। ডালপালা মেলেছে, পত্রবিন্যাস স্পষ্ট হচ্ছে। সবুজ, নির্ভরতা, আরও পত্রগুচ্ছ। নিবিড় হচ্ছে ছায়া। না, শিকড় তুলতে চান না শ্রীনন্দা, প্রান্তে নয়। এই পথের মাঝখানে একটু তৃষ্ণা, একটু মহিমা নিয়ে দাঁড়িয়ে থাকতে চায়। সবাই এসে দাঁড়াক তার ছায়ায়। ক্লান্ত ডানা পাখি, ক্রীড়াপরায়ণ কাঠবেড়ালি দুদণ্ড বসুক না তার ডালে। পথ ভুল করা পাখিও যদি ফিরে এসে মুখ লুকোতে চায়, তার জন্য প্রস্তুত রাখতে চায় একটি গোপন পত্র করুক। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন অঞ্জলি দাশের লেখা গল্প শিকড়ের জীবন। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।